ড্রামার শুরুর দৃশ্যে মাস্টার লিং মজা করে তার চিকেন খাচ্ছিলেন। ঠিক তখনই সেখানে প্রচণ্ড বাতাস বইতে শুরু করে, কারণ তার এক শিক্ষার্থী ক্যান তার ম্যাজিকের অনুশীলন করছিল। অনেকবার চেষ্টা করার পরও সে উড়তে পারছিল না। সে আরও একবার চেষ্টা করলে মাস্টার লিং দূরে গিয়ে পড়ে যান। এটা দেখে মাস্টার লিং বলেন, এর শক্তি তো কেউই সহ্য করতে পারবে না। অন্যদিকে ক্যান হতাশ হয়ে মাস্টারকে জানায়, আমি অনেক চেষ্টা করেও উড়তে পারছি না কেন। মাস্টার লিং তার কথা গুরুত্ব না দিয়ে নিজের খাবারে মন দেন। এতে ক্যান রেগে গিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়ে। তখন মাস্টার লি বলেন, এই মন্দিরটা অনেক বড়, আর তুমি তার তুলনায় খুবই ছোট, তাই তোমার শক্তির স্তরও অনেক নিচে। এই জায়গায় শক্তি বাড়ানো কঠিন। ক্যান তার কথায় গুরুত্ব না দিয়ে তার হাত থেকে খাবার ছিনিয়ে খেতে শুরু করে এবং জিজ্ঞেস করে, আমার শক্তি বাড়াতে হলে আমাকে কি করতে হবে? মাস্টার লিং কিছু না ভেবে তার পকেট থেকে একটি জেট পেন্ডেন্ট বের করে দেন। তিনি বলেন, এটা নাও, এটি তোমাকে অনেক শক্তিশালী এবং জ্ঞানী করে তুলবে। এরপর তিনি তার চিকেনের টুকরো ফেরত নেন এবং বলেন, এখন তুমি চলে যেতে পারো। ক্যান তখন বলে, কিন্তু আমাকে তো আপনার সাথেই থাকার জন্য বলা হয়েছে। মাস্টার লিং তাকে বোঝান, যখন তুমি নিচে পৌঁছাবে সেখানে তোমার জন্য একটি কাজ অপেক্ষা করছে, এর মাধ্যমে তুমি প্রচুর টাকা আয় করতে পারবে। এরপর তিনি বিরক্ত হয়ে বলেন, এখন অন্তত আমাকে অবসর নিতে দাও। এরপর মাস্টার তার শক্তি প্রয়োগ করে তাকে মাউন্টেন থেকে সরাসরি নিচে ফেলে দেন। তখন মাস্টার লিং খুশি হয়ে বলেন, এবার তো আর সে আমার চিকেনের টুকরো নিতে পারবে না। এই কথা বলে তিনি হাসতে হাসতে মন্দিরের ভেতরে চলে যান। অন্যদিকে আমরা ক্যানকে একটি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। সে তার ব্যাগ থেকে একটি স্লিপ বের করে এবং বাড়ির নম্বরের সাথে মিলিয়ে বলে, হ্যাঁ, এটি সেই জায়গা যেখানে আমাকে আসতে বলা হয়েছিল। মাস্টার লিংয়ের কথা মনে করে সে ভাবে, এখানে আমি একজন গুরু পাবো যে আমাকে অনেক শক্তিশালী কৌশল শেখাবে। অন্যদিকে এই বাড়ির ভেতরে ক্যানের বোন জিয়াং লাইভ স্ট্রিমিং করছিল। সে বিভিন্ন মানুষের ভাগ্য গণনা করছিল। কিন্তু তখন হঠাৎ ক্যান তাকে কোট পরিয়ে দিয়ে বলে, এইভাবে মানুষের ভবিষ্যৎ বলা উচিত না। এতে জিয়াং তার স্ট্রিম বন্ধ করতে বাধ্য হয়, বলে, আমার বোন চলে এসেছে, আমি পরে তোমাদের সাথে দেখা করব। ক্যান তখন জিয়াংকে বলে, তোমাকে নিজের উপার্জন নিজেকেই করতে হবে। তার জন্য হয়তো তোমাকে নিজের শরীরও বিক্রি করতে হতে পারে। কিন্তু ক্যান স্পষ্টভাবে বলে দেয়, আমি নিশ্চয়ই কোনো ভালো পথ খুঁজে নেব। তখন জিয়াং বলে, মাস্টার আমাকে বলেছে তুমি এখানে চাকরির জন্য এসেছো, তাই আমি তোমার জন্য একটা ভালো কাজের ব্যবস্থা করেছি। এটা বলেই সে ক্যানকে সাজিয়ে গুজিয়ে একটা কক্ষে পাঠিয়ে দেয়। সে ঘরে গিয়ে দেখে ফুংচাং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে আছে। ক্যান তার উপর জাদু প্রয়োগ করতে শুরু করে এবং ফুংচাংকে দেখে বলে, ওহ, তো এই ব্যক্তি হলো শহরের সবচেয়ে ধনী মানুষ, কিন্তু এর ব্যক্তিত্ব তো পুরোপুরি ড্রাগনের মতো। সে অবাক হয়ে ভাবে, কিন্তু এই ড্রাগন এত দুর্বল কেন? এরপর ক্যান তার সমস্ত শক্তি জোগাড় করে এবং সমস্ত গ্রহ থেকে ইতিবাচক শক্তি সংগ্রহ করে ফুংচাং এর মধ্যে প্রেরণ করে। সে বলে, এখন থেকে তোমার সমস্ত সৌভাগ্য ফিরে এসেছে। ঠিক তখনই তার চোখ পাশে রাখা খাবারের দিকে যায়। সে খাবার খাওয়া শুরু করে, কিন্তু সেটি অত্যন্ত ঝাল ছিল। তখন সে পানি মনে করে একটা পাত্র থেকে হাই লেভেলের মদ খেয়ে ফেলে, কিন্তু সে জানত না যে তাতে মাদক মেশানো ছিল। এরপর আমরা দেখি ক্যানের শরীরের অবস্থা ভালো নেই। কিছুক্ষণ পর সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায়। অন্যদিকে ফুংচাং এর চোখ ধীরে ধীরে খুলে যায়। সে বিছানায় উঠে বসে এবং না বুঝেই সেই একই পানি পান করে ফেলে। মাদকের প্রভাবে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে যখন হাঁটতে চেষ্টা করে তখন হঠাৎ তার ধাক্কা লাগে ক্যানের সাথে, ফলে সে ক্যানের উপর গিয়ে পড়ে। কিন্তু ক্যানও তখনও সম্পূর্ণ জ্ঞানহীন। তার হাত ফুংচাংকে আঁকড়ে ধরে এবং অচেতনভাবেই সে তাকে আলিঙ্গন করতে শুরু করে। যখন ক্যান ফুংচাংকে চুম্বন করে তখন ফুংচাং বলে, তুমি কি এটা নিজের ইচ্ছায় করছো? কিন্তু কোনো উত্তর না পেয়ে সে নিজেও তাকে চুম্বন করতে শুরু করে। এরপর তারা দুজন একসাথে রাত কাটিয়ে ফেলে। তখন ফুংচাং লক্ষ্য করে যে ক্যানের গলায় একটি জেট পেন্ডেন্ট ঝুলছে। এদিকে ক্যান ধীরে ধীরে আগের রাতের কথা মনে করতে শুরু করে। সে ভাবে, আমি এখানে আসার প্রথম দিনেই এত বড় ভুল করে ফেললাম। একজন পুরুষের সঙ্গে এমন কিছু ঘটেছে। সে হতাশায় কেঁদে ফেলে, আবার নিজেকে শান্ত করতে চেষ্টা করে। সে ভাবে, যদি আমি পুলিশের কাছে যাই তাহলে আমাকেও গ্রেফতার করা হবে, তাই আমাকে শান্ত থাকতে হবে। নিজেকে সামলে সে ভাবে, আমি অন্তত তার চেহারা দেখে নিই, যাতে ভবিষ্যতে যদি তার সাথে দেখা হয় চিনতে পারি। কিন্তু যখন সে তার দিকে তাকাতে যায় ফুংচাং পাশ ফিরে নেয়। ফুংচাং যেন তাকে না দেখতে পায়, তাই ক্যান তার মুখ ঘুরিয়ে নেয়। ক্যান দ্রুত তার কাপড় গুছিয়ে নিয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা জিয়াংকে দেখি, তার হাতে প্রচুর টাকা ধরে আছে। সে বলে, এত কম কাজের জন্য এত টাকা? আহা, আমি ক্যানকে অল্প কিছু টাকা দিয়ে সহজেই বোকা বানাতে পারবো। ক্যান তার মুখ লুকিয়ে দ্রুত চলে যাচ্ছিল। তখন ফুংচাং এর বেশ কিছু বডিগার্ড সেখানে উপস্থিত হয়। যখন ফুংচাং সেখানে এসে হাজির হন তখন সবাই তাকে শুভেচ্ছা জানায়। ফুংচাং তাদেরকে বলে, ওই মেয়েটিকে খুঁজে বের করতে হবে যার গলায় জেট পেন্ডেন্ট রয়েছে। এ সময় সাইডে দাঁড়িয়ে থাকা জিয়াং এই কথাগুলি শুনে ফেলে। সে ভাবতে থাকে, রাতে ক্যান এমন কি করেছে যে এখন এরা তাকে খুঁজছে। এরপর আমরা জিয়াং এর সামনে ক্যানকে দেখি, যে কিনা তার বোনের সাথে রাগারাগি করছে যে সে তার সাথে এমনটা কেন করেছে। তখন জিয়াং ক্যানের কাছে এসে তাকে বলে, তুমি যদি এমন জীবন কাটাও তাহলে তুমি সবকিছু পেতে পারবে যা তুমি চাও। এরপর ক্যান তার বোনকে অনুরোধ করে যেন সে এই ব্যাপারে মাস্টারের কাছে কিছু না বলে। যদি মাস্টার জানে তাহলে সে আমাকে কখনো মাফ করবে না। জিয়াংও তার সাথে একমত হয়ে যায়। এরপর ক্যান আনন্দের সাথে তাকে জড়িয়ে ধরে। জিয়াং তার থেকে জানতে চায়, তোমার কি মনে আছে তুমি রাত্রে কার সাথে ছিলে? ক্যান উত্তর দেয়, আমি খুব বেশি মদ খেয়েছিলাম, তাই কিছুই মনে নেই। এরপর ক্যান তার গলার জেট পেন্ডেন্টটি খুলে রেখেই শাওয়ারে চলে যায়। জিয়াং তখন তার জেট পেন্ডেন্টটি নিয়ে চলে যায়।
এদিকে ফুংচাং তার সেক্রেটারি থেকে জানতে চায়, তুমি পেন্ডেন্ট পরা মেয়েটিকে খুঁজে পেয়েছ? সেক্রেটারি তাকে জানায় যে তাকে এখনো খুঁজে পায়নি। তখন ফুংচাং তাকে কঠোর নির্দেশ দিয়ে বলে, যদি 3 দিনের ভেতর তাকে খুঁজে বের করতে না পারো তাহলে তুমি তোমার চাকরি থেকে অব্যাহতি নিও। এরপর ক্যান ফুংচাং এর সামনে এসে দাঁড়ায়। দুজন একে অপরকে দেখে কিন্তু তারা একে অপরকে চিনতে পারে না। এদিকে ক্যান তার নতুন চাকরির জন্য আবেদন করতে আসে। সেখানে কিছু লোক নিজেদের মধ্যে তর্ক করছে। সেখানে একটি মহিলার সাথে তার স্বামী ছিল যিনি কিনা হুইল চেয়ারে বসেছিলেন। তারা সেখানকার ওয়েটারের সাথে তর্ক করছিলেন, এটা বলে যে সেখানে তাদের সেবা ভালো হয়নি। তখন ওয়েটার তাদেরকে বের হয়ে যেতে বলেন। এরপর ক্যান সেখানে উপস্থিত হয়ে ওয়েটারের সব বিস্তারিত জানিয়ে দেয়। সে মহিলার দিকে তাকিয়ে তার সব তথ্য জানিয়ে দিয়ে বলে, তোমার স্বামীর এই সমস্যা হচ্ছে, আমি তাকে সুস্থ করে দেব। এরপর ক্যান তার ম্যাজিক শুরু করে এবং সেই পুরুষের সব খারাপ শক্তি বের করে দেয়, যার ফলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। এখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। আমরা দেখতে পাই ফুংচাংও সেখানে এসেছে। অন্যদিকে পুরুষটি সুস্থ হওয়ার পর খুবই আনন্দিত হয়ে ওঠে। তার স্ত্রী বলে, এই মেয়েটিকে ধন্যবাদ বলো, সবকিছু এই করেছে। এ সময় ফুংচাং এর সেক্রেটারি তাকে বলে, আপনি কি একে চান? তবে ফুংচাং সাফ জানিয়ে দেয়, না, আমি একে চাই না। এরপর সেই স্বামী স্ত্রী সেখান থেকে খুশি মনে চলে যায়। ওয়েটার ক্যানকে বলে, তুমি কি মনে করো তুমি এখানে থাকতে পারবে? এখানে এই সব দেখানো বন্ধ করো এবং এখান থেকে বেরিয়ে যাও। ক্যান জানায়, আমি এখানে চাকরির জন্য এসেছি। তখন ওয়েটার তার ফর্ম দেখে বলেন, তোমার তো কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। এরপর ক্যান জানায়, আমি মাস্টার লিং থেকে শিক্ষা নিয়েছি। ওয়েটার ছাফ জানিয়ে দেয়, ডিগ্রি ছাড়া তোমাকে চাকরি দেওয়া হবে না। এবং ফর্মটি তার মুখে ছুড়ে দিয়ে বলেন, চলে যাও এখান থেকে। ক্যান উগ্রভাবে বলেন, তুমি আমার সমস্যা বাড়াচ্ছ। এরপর ওয়েটার আবারও বলে, ডিগ্রি ছাড়া চাকরি দেওয়া হয় না। তখন ওয়েটার বেশি উল্টাপাল্টা বলতেছিল, তাই ক্যান তার ম্যাজিক শুরু করে এবং ওয়েটার তার নিজের হাত দিয়ে গালে চড় মারতে থাকে। এদিকে ফুংচাংও সবকিছু দেখছিল। যখন সেই ওয়েটারকে ক্যান থামায় তখন সেই ওয়েটার তার গার্ডদের আদেশ দেয়, তাকে এখান থেকে তাড়িয়ে দাও। যখনই গার্ডরা তার দিকে এগিয়ে আসে তখন ফুংচাং বলে ওঠে, এই মেয়েটিকে কেউ স্পর্শ করবে না। এই দৃশ্য দেখে ক্যান ফুচেনের উপর বেশ প্রভাবিত হয়। এরপর ফুংচাং সেই ওয়েটারকে জিজ্ঞেস করে, তুমি এ কেমন আচরণ করছো এই ক্যান্ডিডেটের সঙ্গে? ওয়েটার উত্তর দেয়, এই ধরনের কাউকে আমরা রাখতে পারি না যার কোনো ডিগ্রি নেই। যদি এমন কাউকে রাখি তাহলে আমাদের ক্লায়েন্টরা ভাববে আমরা অপ্রফেশনাল। এতে কোম্পানির রেপুটেশন নষ্ট হবে। ফুংচাং তখন বলে, কারো সঙ্গে এমন ব্যবহার করাটা সঠিক নয়। সে ওয়েটারকে আদেশ দেয়, তার রিজিউমে তুলে নাও এবং সেটা পরিষ্কার করে তার কাছে দাও। ওয়েটারের অনিচ্ছা সত্ত্বেও সেটা করে এবং ক্যানকে ছড়ি বলে। এই সময় ক্যান ফুংচাংকে ধন্যবাদ জানায়। এরপর ফুংচাং তাকে একটি চাকরির প্রস্তাব দেয় তার নিজের কোম্পানিতে। সে জানায় তাকে থাকার জন্য একটি ঘর দেওয়া হবে, উচ্চ পরিমাণ বেতন ও বোনাসও দেওয়া হবে। এই উচ্চ বেতন শুনে ক্যান খুবই খুশি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গেই হ্যাঁ বলে দেয়। এরপর ফুংচাং সেই ওয়েটারকে চাকরি থেকে সরিয়ে দিতে বলে। সেই ওয়েটার ক্যানের উপর দোষ চাপাতে শুরু করে এবং খারাপ কথা বলতে থাকে। এতে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়ার সময় একটি জিনিস ক্যানের উপর পড়ে যাচ্ছিল, তখন ফুংচাং তাকে বাঁচাতে গিয়ে নিজেই তার উপর পড়ে যায়। এই মুহূর্তে সে ক্যানের ঘ্রাণ নিয়ে বলে, এই গন্ধটা অনেক পরিচিত লাগছে। অন্যদিকে ক্যানও তাকে স্পর্শ করে ভাবে, আমি কি আগেও কখনো একে ছুঁয়েছি? তারপর দুজন একসাথে বলে ওঠে, আমরা কি আগে কখনো দেখা করেছি? ঠিক তখনই ফুংচাং এর সেক্রেটারি এসে বলে, আপনি যে মেয়েটিকে খুঁজছিলেন তাকে পাওয়া গেছে। তখন ফুংচাং ক্যানকে ছড়ি বলে, আমি ভুল করে তোমাকে অন্য কেউ ভেবে নিয়েছিলাম। তারপর সে তার সেক্রেটারিকে গাড়ি বের করতে বলে। এদিকে ক্যান ভাবতে থাকে, যার সাথে আমি রাতে ছিলাম তার মতোই মনে হচ্ছে। না, এটা হতে পারে না। তখন হঠাৎ তার নজর যায় গলার দিকে, সেখানে জেড পেন্ডেন্ট নেই। সে ব্যাগেও খুঁজে পায় না। তখন পেন্ডেন্ট খুঁজতে বেরিয়ে পড়ে। আমরা দেখি জিয়াং সেই পেন্ডেন্ট গলায় পরে আছে। তখন তার কাছে সেক্রেটারি আসে আর বলে, তোমার জন্য ভাইস প্রেসিডেন্ট ভেতরে অপেক্ষা করছে। এরপর জিয়াং ফুংচাং এর সামনে যায়। ফুংচাং তাকে জিজ্ঞেস করে, তুমি কি প্রমাণ করতে পারবে যে রাতে আমার সঙ্গে তুমি ছিলে? তুমি কি আমার সেই ব্রাইড? তখন জিয়াং তার গলার পেন্ডেন্ট দেখিয়ে বলে, এটা কি তোমার মনে আছে? ফুংচাং চিন্তা করতে থাকে, এটা তো সেই জেড পেন্ডেন্টই। তবে সে জিয়াংকে বলে, আমি খুব বেশি ড্রিঙ্ক করেছিলাম, তাই কিছুই মনে নেই। তবে আমি তোমাকে এর জন্য ক্ষতিপূরণ দিতে পারি, তুমি যা চাও। তখন জিয়াং বলে ওঠে, এটা আমার প্রথম অভিজ্ঞতা ছিল। আপনি আমার সঙ্গে এইভাবে কেন কথা বলছেন? আমি তো শুধু আপনার সঙ্গে বিয়ে করতে চাই। ফুংচাং মনে মনে ভাবছে, আমি কি সারা জীবন এর সঙ্গে থাকতে পারবো? তবুও সে জিয়াংকে তার বাড়িতে আসতে বলে। পরদিন সকালে জিয়াং ফুংচাং এর বাড়িতে চলে আসে। সেখানে সার্ভেন্ট আর বডিগার্ডরা তাকে শুভেচ্ছা জানায়। জিয়াং তাদের বলে, আমাকে ম্যাম বলে ডাকবে। এদিকে ক্যানকেও আমরা দেখি, সে তার হারানো জেড পেন্ডেন্ট খুঁজতে খুঁজতে ওই বাড়িতে পৌঁছে গেছে। সে হঠাৎ জিয়াংকে দেখে বিস্ময়ে তাকিয়ে থাকে। অন্যদিকে জিয়াংও ক্যানকে দেখে ফেলে। ঠিক তখনই একজন গার্ড এসে ক্যানকে বাইরে চলে যেতে বলে। কিন্তু ক্যান তাকে জানায়, আমার জেড পেন্ডেন্ট হারিয়ে গেছে, আমি সেটা এখানে খুঁজছি। তখন সেই গার্ড বলে, আমি জানি তুমি এখানে চুরি করার ইচ্ছে নিয়ে এসেছো। এই শুনে ক্যান বলে, তুমি যদি ধনী হতে চাও আমি তোমাকে সাহায্য করতে পারি। কিন্তু গার্ড মিথ্যে অভিযোগ তুলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
ক্যান পড়ে যেতে যাচ্ছিল, ঠিক তখনই ফুংচ্যাং এসে তাকে ধরে ফেলে। ফুংচ্যাংকে দেখে ক্যান চিন্তা করতে থাকে, এই তো ওর বাড়ি, আর আমি তো রাতে এর সাথেই ছিলাম। সে ভয়ে ভয়ে ফুংচ্যাংকে জিজ্ঞেস করে, এটা কি তোমার বাড়ি? ফুংচ্যাং উত্তর দেয়, হ্যাঁ, আমি এটা সম্প্রতি কিনেছি। তারপর ফুংচ্যাং তাকে জিজ্ঞেস করে, তোমার কোনো সমস্যা হচ্ছে? তখন ক্যান বলে, আমি কি এটা ক্লিন করতে পারি? ফুংচ্যাং রাজি হয়ে যায়। তখন ক্যান তার ম্যাজিক দিয়ে সেই জায়গার খারাপ শক্তি দূর করতে শুরু করে। এরপর সে সেই রুমের সামনে এসে দাঁড়ায় যেখানে সে রাতটা কাটিয়েছিল। সে বলতে বলতে রুমে ঢোকে, এই রুমটা অনেক খারাপ এনার্জিতে ভরা, আমি এটাকে পরিষ্কার করি। তখন ফুংচ্যাং তার হাত ধরে বলে, তুমি কি আগেও এখানে এসেছিলে? এই কথা শুনে ক্যান চিন্তায় পড়ে যায়। সে বলে, যদি সব জেনে যায় তাহলে তো আমাকে কাজ থেকে বের করে দেবে। তখন সে না বলে দেয়, আর ফুংচ্যাং যখনই দরজা খুলে দেখে সেখানে অনেক খারাপ এনার্জি জমে আছে। তখন সে ক্যানকে জিজ্ঞেস করে, এগুলো কি? ক্যান তাকে সরিয়ে দিয়ে নিজের ম্যাজিক দিয়ে সবকিছু নিয়ন্ত্রণে নেয়। সে ফুংচ্যাংকে বলে, তোমাকে সাবধানে থাকতে হবে, এই খারাপ এনার্জি আবার ফিরতে পারে। এই কথার মাঝেই খারাপ শক্তি আবার ফিরে আসে, আর ক্যানকে বাঁচাতে গিয়ে ফুংচ্যাং তার উপরই পড়ে যায়। শক্তিটা চলে যাওয়ার আগেই ফুংচ্যাংকে গুরুতরভাবে আঘাত দিয়ে যায়। আমরা দেখি ক্যান তাকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। তখন তার চোখ পড়ে যায় সেই স্কাট আছে যেটা সে নিজেই ফুংচ্যাংকে দিয়েছিল। সেটা দেখে সে বেশ চিন্তায় পড়ে যায়, মানে আমি তো রাতে আমার বসের সাথেই ছিলাম। নিজের মনেই বলতে থাকে, এই কথা বস যেন কিছুতেই জানতে না পারে, তাহলে সে আমাকে কাজ থেকে বের করে দেবে। এই ভেবে সে বলতে থাকে, আপনি একজন ডাক্তারকে ডেকে আনুন, আমি এই ইনজুরি হ্যান্ডেল করতে পারবো না। সে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই ফুংচ্যাং পেছন থেকে তার কাপড় টেনে ধরে। সে তখনও কোনো অজুহাত দিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই তার মনে পড়ে যায়, আমার জেট পেন্ডেন্ট তো এখনো খুঁজে পাইনি। সে ফিরে ঘোরে, আর ঘুরতেই সরাসরি ফুংচ্যাং এর সাথে ধাক্কা খেয়ে যায়। এই সময় ফুংচ্যাং তার গ্রান থেকে কিছুটা মনে করতে শুরু করে, এই তো, এই গন্ধটা সেই একই গন্ধ যা রাতে সেই মেয়ের ছিল। তার মনে রাতের কিছু ঝাপসা স্মৃতি ফিরে আসতে শুরু করে। সব মনে করতে করতে সে সরাসরি জিজ্ঞেস করে ফেলে, তুমি কে? তখন সে একটু ভয় পেয়ে বলে, আমার নাম ক্যান। অন্যদিকে আমরা জিয়াংকেও সেখানে আসতে দেখি, যার মনে তখন একটাই চিন্তা ছিল, ফুংচ্যাং যেন কিছুতেই সত্যিটা জানতে না পারে। এদিকে ক্যান ফুংচ্যাংকে ব্যাখ্যা করছিল যে সে একজন ছোট প্রিস্ট, মাউন্টেন থেকে এখানে এসেছে শুধুমাত্র চাকরি করার জন্য। ঠিক তখনই ফুংচ্যাং আবার তার আরো কাছে এসে বলে, কিন্তু তোমাকে তো অনেক চেনা লাগছে। ঠিক তখনই সেখানে জিয়াং এসে পড়ে এবং বলে, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে এনেছি। সে ভেতরে ঢুকতেই ক্যান পাশে লুকিয়ে পড়ে। জিয়াং তখন ফুংচ্যাংকে হাজব্যান্ড বলে সম্বোধন করে, যেটা শুনে ক্যান অবাক হয়ে ভাবতে থাকে, এই লোকটা একটা স্ক্যাম চালাচ্ছে নাকি? এক রাতেই বিয়ে হয়ে যায় কি করে? আর জিয়াং এর কণ্ঠ শুনে সে ভাবে, ওর গলাটাও যেন অনেক পরিচিত লাগছে। তখন ফুংচ্যাং দরজাটা বন্ধ করে দেয় যাতে ক্যানকে কেউ দেখতে না পায়। জিয়াং ফুংচ্যাং এর হাতে রক্ত দেখে জিজ্ঞেস করতে থাকে, এটা কি হয়েছে? সে তখনও ফুংচ্যাংকে হাজব্যান্ড বলে ডাকছিল, কিন্তু ফুংচ্যাং তাকে স্পষ্ট জানিয়ে দেয়, আমাদের এখনো বিয়ে হয়নি, তাই আমাকে আমার নামেই ডাকো। সে যখন বেরিয়ে যেতে চায় তখন জিয়াং পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে বলে, আমার মনে হচ্ছে তুমি আমাকে পছন্দ করো না, তুমি আমাকে এইভাবে ইগনোর করতে পারো না। এখানে ফুচেন তাকে স্পষ্ট করে বলে, যে মেয়ের সঙ্গে আমি রাতে ছিলাম তার গন্ধ আর তোমার গন্ধ একদমই আলাদা। তখন জিয়াং অজুহাত দিয়ে বলে, আমি আসলে আমার শাওয়ার জেলটা চেঞ্জ করেছি, তাই হয়তো তোমার এমন মনে হচ্ছে। তখন ফুচেন তাকে সাফ জানিয়ে দেয়, আমার অনুমতি ছাড়া তুমি আর কখনো আমার রুমে প্রবেশ করবে না। এরপরে আমরা দেখি জিয়াং যখন আবার ঘরে ফেরে তখন ক্যান তার সঙ্গে কথা বলতে শুরু করে। সে মজা করে বলে, তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করে ফিরলে? জিয়াং একটু লজ্জা পেয়ে জিজ্ঞেস করে, তুমি জানলে কিভাবে? তখন ক্যান বলে, নিজের ড্রেস একবার দেখো, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি ডেট থেকে ফিরছো। তারপর ক্যান ম্যাজিক দিয়ে একটা ছেলের ছবি বের করে বলে, ঠিক আছে, কিন্তু এই ছেলে খুব শীঘ্রই তার পরিবারকে হারাবে, আর তোমার সঙ্গে তো একদমই মানানসই নয়। তখন জিয়ান একটু নাটক করে বলে, আমি তাকে অনেক ভালোবাসি, আমি তাকে ছেড়ে দিতে পারবো না। তখন ক্যান বলে, তুমি কেবল টাকার জন্য ওকে বয়ফ্রেন্ড বানিয়ে রেখেছো, তাই তো? কিন্তু আমি শুনেছি তোমার তো এখন একটা চাকরি হয়ে গেছে, তাহলে আর টাকার টেনশন কিসের? এই সময় জিয়াং তার প্রশংসা করে বলে, তুমি কত ভালো একজন মেয়ে, তুমি তো আমার অনেক উপকার করেছ। তখন সে ক্যানকে জিজ্ঞেস করে, তুমি কি পারফিউম ব্যবহার করো? তোমার বডি স্মেল খুবই ভালো। তখন ক্যান হেসে বলে, এটা তো শুধু একটা স্যান্ডেল বেসড ফ্রেগ্রেন্স। ঠিক তখনই ক্যানের ফোন বেজে ওঠে, আর সে দৌড়ে বেরিয়ে যায়, বলে, আমাকে এখনই কাজে যেতে হবে। তখন জিয়াং স্যান্ডেল বেসড ফ্রেগ্রেন্স এর কাছে এসে ভাবতে থাকে, এখন তো ওর বিশ্বাস করতেই হবে যে আমি ওর স্ত্রী। এই চিন্তা করে সে ফুচেনকে একটা ভয়েস মেসেজ পাঠায়, আমার কাছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এদিকে ফুংচ্যাং এর কাছে তখন তার সেক্রেটারির ফোন আসে, যে তাকে কনফারেন্স মিটিং এর কথা জানাচ্ছিল। তখন সে জিয়াং এর ভয়েস নোট শুনে শুধু নো বলে রিপ্লাই করে দেয়। এদিকে আমরা দেখি ক্যান অনেক দেরি করে ফেলেছে, আর সে দৌড়ে অফিসে ঢুকছে। সে এতটাই তাড়ায় ছিল যে ফুংচ্যাংকে দেখেও না, এমনকি তাকে ধাক্কা মেরে চলে যায়। পরে যখন সে ফিরে তাকায় তখন ফুংচ্যাংকে দেখে তার মুখটা ফাইল দিয়ে ঢেকে ফেলে। তখন ফুংচ্যাং সেক্রেটারিকে জিজ্ঞেস করে, আমার মধ্যে কি কিছু সমস্যা আছে? ও এমন আচরণ কেন করছে? সেক্রেটারি বলে, না স্যার, সব ঠিক আছে। অফিসের ভিতরে তখন সেখানকার ম্যানেজার একজন কর্মীকে বকাবকি করছিল। সে ক্যানকে দেখে থামিয়ে দিয়ে বলে, তুমি প্রথম দিনেই দেরি করে এসেছো। কিন্তু ক্যান তার চেহারা দেখে একদম বুঝে যায় যে লোকটা কিডনির সমস্যায় ভুগছে। সে বলে, আপনি কিডনির সমস্যায় ভুগছেন আর স্বামী স্ত্রীর মধ্যেও তো ঝগড়া আছে। এরপর সে আর কিছু বলার আগেই ম্যানেজার তার মুখ চেপে ধরে। তখন যাকে সে বকছিল তাকে চলে যেতে বলে। এরপর ম্যানেজার ক্যানকে বলে, তুমি এমন কথা বলছো কেন? আমি একদম ঠিক আছি।
তখন ক্যান ক্যান তার ম্যাজিক ব্যবহার করে এক টুকরো কাগজ এগিয়ে দেয় এবং বলে, এই কাগজে সবকিছু লেখা আছে, একবার সময় পেলে পড়ে নিবেন। সে যেতে চাইলে ম্যানেজার বলে, তোমাকে বসকে গিয়ে চা দিতে হবে। তখন ক্যান ক্যান রেগে যায়, আমি কি কোনো কাজের মেয়ে যে চা দেব? ম্যানেজার হুমকি দেয়, যদি তুমি না দাও তাহলে তোমার বোনাস কেটে নেওয়া হবে। তখনই বোনাসের কথা শুনে ক্যান ক্যান রাজি হয়ে যায়। তারপর দেখা যায় ক্যান ক্যান লিফটের সামনে দাঁড়িয়েছে। যখনই লিফটের দরজা খোলে তখন সে দেখে সামনে ফুংচাং দাঁড়িয়ে আছে। ক্যান ক্যান তার সঙ্গে একই লিফটে উঠে পড়ে। লিফটে সে ফুংচাংকে বলতে থাকে, গতরাতে যেই মেয়ে আপনার বাড়িতে ছিল সে মোটেও ভালো মেয়ে না। এই কথা শুনে ফুংচাং ওর কাছাকাছি এসে বলে, তোমার কাজ আর আবেগকে একসাথে মেশাবে না। তখন ক্যান ক্যান ওকে বছো বলে চলে যায়। তারপর ক্যান ক্যান ফুংচাং এর জন্য চা বানিয়ে দেয়। ফুংচাং তখন তাকে বলে, আমি গ্রিন টি খাই না। ঠিক তখনই সেক্রেটারি এসে জানায়, বছ আপনার স্ত্রী আসছে। এটা শুনে ক্যান ক্যান বলে, এখন আমার চলে যাওয়াই ভালো। এই ভেবে সে সেখান থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু ঠিক সেই সময় ফুংচাং তাকে থামিয়ে দিয়ে বলে, আমার জন্য চা বানাও। অন্যদিকে জিয়াং এবার নিজেই সেই স্যান্ডেল বেস্ট ফ্রেগ্রেন্স লাগিয়ে এসেছে। এই ভেবে সে খুশি হচ্ছিল যে এখন তো ফুংচাং আমাকে তার স্ত্রী মেনেই নিবে। যখনই সে দরজা খুলে তখনই ভেতরে ক্যান ক্যানকে দেখতে পায়। ক্যান ক্যান তখন তাকে ডাক দেয়। জিয়াং তার গলার আওয়াজ শুনে মনে মনে বলে, এই গলাটা তো আমার বোনের মতো শোনাচ্ছে। জিয়াং তখন স্পষ্টভাবে তাকে দেখে ফেলে আর ভাবে, ও এখানে কি করছে। সে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়। এদিকে ক্যান ক্যানের মাথায় ঘুরতে থাকে, মনে হচ্ছে আমার বোনই মিস্টার ফুংচাং এর স্ত্রী। সে বাইরে কিছু দেখতে না পেয়ে ম্যাজিক ব্যবহার করে। ম্যাজিকের সাহায্যে সে এক ডাস্টবিনের পাশে পৌঁছায় আর নিজেকে বলে, ও তো এই ডাস্টবিনের ভেতরে লুকোতে পারে না। এই বলে সে ডাস্টবিনটা না খুলেই চলে যায়। এরপর দেখা যায় জিয়াং আস্তে করে ওই ডাস্টবিন থেকে বেরিয়ে আসে এবং নিজেকে বলে, আমি একদিন ঠিক মিস্টার ফুংচাংকে কনভিন্স করেই ফেলবো যে আমি তার স্ত্রী। তারপর আমরা দেখি সে সুপে কিছু একটা মিশিয়ে দিচ্ছে। সে ফুংচাং এর কাছে এসে বলে, আমি তোমার জন্য স্যুপ এনেছি। ফুংচাং তখন জিজ্ঞেস করে, তুমি ক্যান ক্যানের থেকে লুকাচ্ছিলে কেন? তোমরা কি একে অপরকে চেনো? কিন্তু জিয়াং একটা অজুহাত দেখিয়ে বলে, আসলে এমন কিছুই না, আমার পেটে ব্যথা হচ্ছিল। কিন্তু ফুচেন সন্দেহ করে ফুংচাং তাকে জিজ্ঞেস করে, তুমি ওই রাতে আমার বাড়িতে কি করছিলে? তখন জিয়াং অজুহাত দিয়ে বলে, আমার মাস্টার আমাকে জোর করে পাঠিয়েছিল। আমি যদি তার কথা না শুনতাম তাহলে আমাকে সে শাস্তি দিত। তারপর সে ক্যান ক্যান সম্পর্কে খারাপ কথা বলতে শুরু করে। ও একদম ভালো মেয়ে নয়, অন্য ছেলেদের শুধু ফাঁসায়। কিন্তু ফুংচাং রেগে যায়, তুমি ওকে নিয়ে একদম ভুল বলছো। আমি নিজে দেখেছি সে খুবই দয়ালু একজন মেয়ে। জিয়াং তখন কষ্ট পেয়ে বলে, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ওকে পছন্দ করতে শুরু করে দিয়েছ। আমি তো ঠিকই বলেছিলাম সে আমার বয়ফ্রেন্ডকে নিতে চাচ্ছে। এই কথা শুনেই ফুংচাং রেগে গিয়ে তার হাত ছাড়িয়ে বলে, তুমি কি আজে বাজে কথা বলছো? তখন জিয়াং বলে, আমি এটা শুধু এজন্য বলছি কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। সে ফুংচাংকে স্যুপ দেওয়ার চেষ্টা করে আর বলে, এই স্যুপটা খাও, তোমার মন ঠান্ডা হয়ে যাবে। কিন্তু ফুংচাং ওকে একেবারে উপেক্ষা করে এবং চলে যেতে বলে। জিয়াং তখন বলে, আমি সকাল 5টা থেকে এই স্যুপ রান্না করছি আর তুমি একবার তাকিয়েও দেখলে না। আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তারপর হুমকি দেয়, আমি এখন বাইরে গিয়ে সবাইকে বলবো তুমি আমাকে একটা মিস্ট্রেসের মতো ব্যবহার করছো। এই কথা শুনে ফুংচাং থেমে যায়। পরিস্থিতি সামাল দিতে সে সেই স্যুপটা এক চুমুক খায় এবং বলে, কাউকে কিছু বলার দরকার নেই। কিন্তু স্যুপে ড্রাগ মেশানো থাকার কারণে ফুংচাং এর শরীর খারাপ হয়ে পড়ে। সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। জিয়াং সেই সুযোগটা নেয়ার চেষ্টা করে, কিন্তু ফুংচাং শেষ মুহূর্তে নিজেকে সামলে নেয় আর চিৎকার করে বলে, তুমি এখান থেকে বেরিয়ে যাও। সে না মানলে ফুংচাং নিজে তার হাত ধরে তাকে টেনে দরজা দিয়ে বের করে দেয় এবং সেক্রেটারিকে বলে, ওকে এখান থেকে বের করে দাও। সেক্রেটারি তখন ফুংচাং এর শরীরের খারাপ অবস্থা দেখে দ্রুত গিয়ে ক্যান ক্যানকে নিয়ে আসে। তাকে ফুংচাং এর কাছে পাঠিয়ে বলে, স্যারকে সাহায্য করুন। যখনই ক্যান ক্যান ভিতরে ঢোকে তখনই সে চারপাশে খারাপ এনার্জি দেখতে পায়। তখন তার ম্যাজিক পাওয়ার ব্যবহার করতে চেষ্টা করে, কিন্তু সেটা কাজ করছিল না। ফুংচাং নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। তখন ক্যান ক্যান বলে, নিজেকে কন্ট্রোল করো, আমি তোমার স্ত্রী নই। কিন্তু ফুংচাং তাকে জোর করে চুমু খেতে শুরু করে। তখন ক্যান ক্যান তাকে থামানোর জন্য তার ম্যাজিক পাওয়ার পুরোপুরি ব্যবহার করে তাকে ফ্রিজ করে দেয়। এরপর তার নিচ থেকে নিজেকে মুক্ত করে বলে, কতটা বিপজ্জনক ছিল এই সকালটা। এটা তো শুধু একটা মর্নিং শিফট। সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে দেখে তার আইডি ব্যাজটা ফুংচাং এর কাছে পড়ে আছে। সেটা তুলে নিয়ে নিজের সঙ্গে কথা বলে, মাস্টার আপনি আমাকে এখানে কেন পাঠালেন? আমি ওই মাউন্টেনই ভালো ছিলাম। সে মাথা ধরে বলে, আমি আর সহ্য করতে পারছি না। যখন ক্যান ক্যান অফিস থেকে বের হয়, বাইরে ম্যানেজার জিয়াংকে বলে, এই সেই মেয়ে যার উপরে বস বেশি প্রভাবিত হচ্ছে। প্রথম দিন থেকেই সে বসকে সিডিউস করার চেষ্টা করছে। জিয়াংকে তখন বলে, আমার মনে হয় বস আপনাকে খুব একটা সিরিয়াসলি নেয় না। তখন জিয়াং বলে, এই ধরনের মেয়েদের কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমি ভালো করেই জানি। ম্যানেজারকে বলে, তোমার সাহায্য দরকার পড়বে। ম্যানেজার খুশি হয়ে বলে, আপনি চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। এদিকে আমরা দেখি এক সৌদি আরবিয়ান ব্যক্তি প্রচণ্ড রেগে গিয়ে ক্যান ক্যানকে ডাকছে। তখন ম্যানেজার ভাবে, আমি যে কাজ করেছিলাম সেটার এবার ফল দিতে চলেছে। ঠিক তখনই ক্যান ক্যান সেখানে আসে আর সেই ব্যক্তি ক্যান ক্যানের নামের ব্যাজ দেখে গার্ডদের বলে, ওকে ধরে ফেলো। গার্ডরা তখন ক্যান ক্যানকে ধরতে আসে। ক্যান ক্যান হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, আমি কি করেছি? তখন লোকটি রেগে বলে, তুমি আমার ছেলেকে আকর্ষিত করে একটা ভূতের বাড়িতে পাঠিয়ে দিয়েছ। এই কথা শুনে ক্যান ক্যান বলে ওঠে, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, আমি এমন কিছুই করিনি।
তখন সেই ব্যক্তি কিছু কাগজ দেখায় যেখানে ক্যানক্যানের সাইন করা ছিল, আর বলে, এরপরেও তুমি এখন মিথ্যে বলছো। ম্যানেজার এই দৃশ্য দেখে ভীষণ খুশি হয়ে যায়। ক্যানক্যান যখন কাগজে নিজের সাইন দেখে, তখন সে স্মরণ করে সাইন নেওয়ার সময় কিভাবে ম্যানেজার মিথ্যে বলে তাকে বোকা বানিয়েছিল। এরই মধ্যে গার্ডরা তাকে ধরে নিয়ে যেতে চায়। ঠিক তখনই সেখানে ফুংচ্যাং এসে হাজির হয় এবং গার্ডদের উদ্দেশ্যে বলে, কেউ সাহস করেও ওকে ছুবে না। সে গার্ডদের একের পর এক আঘাত করতে থাকে। তখন সেই সৌদি ব্যক্তি বলে, তুমি জানো আমি কে? ফুংচ্যাং ঠান্ডা গলায় উত্তর দেয়, না, আমি জানি না তুমি কে। আমি শুধু এটুকু জানি, আমার সামনে থেকে কেউ ক্যানক্যানকে নিতে পারবে না। এই কথা শুনে ক্যানক্যানের মুখে আনন্দের হাসি ফোটে। ফুংচ্যাং আরও বলে, ও আমার আন্ডারে কাজ করে, আমি ওর ওনার। আমার অনুমতি ছাড়া কোথাও যেতে পারবে না। এই কথা শুনে সেই ব্যক্তি প্রচুর টাকা অফার করে ক্যানক্যানকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য। এই বিশাল পরিমাণ টাকা দেখে ক্যানক্যান একটু মজা করে বলে, আসলে ওদের সঙ্গে গেলে তো কোনো ক্ষতি নেই। ঠিক তখন সেক্রেটারি এসে জানায়, এই লোকের বাড়িটা একটা হন্টেড হাউস, সেখানে অনেক মানুষ মারা গেছে। এই কথা শুনে ক্যানক্যান সেই বাড়ির ছবি দেখে একটু আগ্রহী হয়ে পড়ে। ফুংচ্যাং তখন গম্ভীর গলায় বলে, তোমার জীবন কোনো খেলা নয়, এমন বাজে কাজের কোনো দরকার নেই। এই কথা শুনে সেই লোক আবার বলে, যখন ও আমার কাজের দায়িত্ব নিয়েছে তখন ওকে যেতেই হবে। ওই হন্টেড হাউজে একটা বাচ্চা আটকে আছে। এই কথা শুনে ক্যানক্যান রাজি হয়ে যায়। সে ফুংচ্যাংয়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, একদম চিন্তা করো না। এরপর আমরা দেখি তারা সবাই হন্টেড হাউসের সামনে এসে পৌঁছেছে। সেই ব্যক্তি ক্যানক্যানকে দেখিয়ে বলে, ওই ঘরে আমার ছেলে আটকে আছে, তুমি তাকে বাঁচিয়ে নেও। ক্যানক্যান যখন যাচ্ছিল তখনই ফুংচ্যাং তার হাত ধরে বলে, সেফটি মেনটেইন করো। তখন ক্যানক্যান নিজের ম্যাজিক পাওয়ার ব্যবহার করে ঘরের চারপাশে একটি আউটার লেয়ার তৈরি করে ফেলে। কিন্তু ঘরের ভিতরের খারাপ শক্তি সেই প্রোটেকশন ভেদ করতে না পেরে তাকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছিল না। আমরা দেখি জিয়াংও দূর থেকে এই সব কিছু লক্ষ্য করছিল। তার মনে একটাই কথা ঘুরছিল, এবার ক্যানক্যান বাঁচবে না, সে আজ এখান থেকে মরেই ফিরবে। তখন ক্যানক্যান বলে, এই ঘরটা খুবই অভিশপ্ত, ভয়ঙ্কর খারাপ শক্তিতে ভরা। এখানে সেই লোকটি খুব চিন্তিত হয়ে নিজের সন্তানের কথা ভাবতে থাকে এবং বলে, আমার ছেলেটাকে যে করেই হোক বাঁচিয়ে নাও প্লিজ। এরপর ক্যানক্যান আবার তার ম্যাজিক ব্যবহার করে এবং দরজাটা খোলার চেষ্টা করে, অবশেষে সফল হয়। সে ঘরের ভিতরে ঢোকে। সেখানে সোফার ওপর শিশুটি অজ্ঞান অবস্থায় শুয়েছিল। চারপাশে ইভিল এনার্জি ভরপুর। সে নিজের ম্যাজিক সোর্সের উপর কন্ট্রোল করার চেষ্টা করছিল। তখন আমরা দেখি জিয়াং নিজের আঙুল কেটে রক্ত বের করে সেই রক্ত জানালায় ছুঁয়ে দেয়। এতে ওই জায়গার ব্লাড এনার্জি আবার সক্রিয় হয়ে ওঠে। সেই এনার্জি এতটাই শক্তিশালী হয়ে যায় যে ক্যানক্যানের দিকেও আক্রমণ শুরু করে দেয়। বাইরে আমরা দেখি সবাই ভয় পাগল। ম্যানেজার বলছিল, আজ তো ক্যানক্যান মরেই যাবে। এই কথা শুনে শিশুটির বাবা কাঁদতে কাঁদতে বলে, যে করেই হোক আমার ছেলেকে বাঁচাও। সেক্রেটারিও ফুংচ্যাংকে বলে, আমার কাছেও এই ইভিল এনার্জি অনেক শক্তিশালী মনে হচ্ছে। এই কথা শোনার পরে ফুংচ্যাং বলে, আমাদের তাকে বাহিরে আনা উচিত। এই বলে সে দৌড়ে ভেতরে ঢোকে। কিন্তু তখনই খারাপ শক্তি ক্যানক্যানের উপর হামলা শুরু করে দিয়েছে। তাকে ধরে হ্যাং করে রাখে। আমরা দেখি জিয়াং তখনও সেখানে খারাপ শক্তি ভিতরে দিতেছিল। ঠিক তখন ফুংচ্যাং সেখানে উপস্থিত হয়, কিন্তু সে ক্যানক্যানকে সাহায্য করতে পারছিল না। তারপর অনেক কষ্টে সে ক্যানক্যানকে সেই ঘর থেকে বাইরে নিয়ে আসে। কিন্তু তখনও জিয়াং ব্ল্যাক ম্যাজিক চালিয়ে যাচ্ছিল। সে হিংস্রভাবে বলে, আজ তো ওকে মরতেই হবে। এদিকে আমরা দেখি ক্যানক্যান তার সমস্ত শক্তি ব্যবহার করে। তার ম্যাজিক দিয়ে সমস্ত ক্ষমতা ব্যবহার করতে পারছিল। জিয়াং যখন এটা দেখে তখন অবাক হয়ে বলে, অসম্ভব, ও এটা করতে পারে না, ও তো এই ম্যাজিক ট্রিক জানেই না। কিন্তু আমরা দেখি ক্যানক্যান সমস্ত খারাপ শক্তিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। এটা দেখে ক্যানক্যান নিজেও খুব খুশি হয়ে যায়, কারণ এখন সে এই নতুন শক্তিটাও ব্যবহার করতে পারছে। তার মাস্টার যেটা বলেছিল সেটা ঠিকই বলেছে। অন্যদিকে সেই শিশুটাও নিরাপদে সেখান থেকে বেরিয়ে আসে যে ওই ঘরে আটকা পড়েছিল। জিয়াং তার উদ্দেশ্যে সফল হতে না পেরে মুখ গোমরা করে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি ক্যানক্যান ফুংচ্যাংকে বলে, আপনি অযথাই চিন্তা করছিলেন। ফুংচ্যাং বলে, আমি কখনোই চাই না আমার কোনো কর্মচারী ওয়ার টাইমে ইনজুর্ড হোক। ঠিক তখনই সেই ব্যক্তি ক্যানক্যানকে ছড়িয়ে বলে ধন্যবাদ জানায় এবং ফুংচ্যাংকে বলে, আমি খুব খুশি, আমি আপনার কোম্পানিতে 100 মিলিয়ন ইনভেস্ট করতে চাই। তারপর আমরা দেখি ম্যানেজার ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করছিল। ফুংচ্যাং তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি এই ধরনের কাণ্ড কিভাবে করলে? তোমার জন্য আজ ক্যানক্যান বিপদের মুখে পড়তে যাচ্ছিল। ম্যানেজার বুঝতে পারে তার মিথ্যে ধরা পড়ে গেছে, তাই তাকে এখন থেকে ডিমোশন দিয়ে নিচের স্তরে কাজের জন্য দিয়েছে। আর অন্যদিকে ফুংচ্যাং ক্যানক্যানকে বলে, আমি তোমার উপর খুব খুশি, এজন্য তোমার বোনাস বাড়িয়ে দেওয়া হয়েছে। ক্যানক্যান এটা শুনে এতটাই এক্সাইটেড হয়ে যায় যে সে প্রায় ফুংচ্যাংকে চুমু খেতে যাচ্ছিল, কিন্তু সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নেয় এবং বলে, আমি কি করছিলাম? তারপর ফুংচ্যাংকে সরি বলে, আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। তখন ফুংচ্যাং মুচকি হেসে বলে, যদি তুমি আমায় চুমু খাও তাও আমি রিফিউজ করব না। এটা শুনে পাশে থাকা সেক্রেটারি আর ক্যানক্যানের চেহারা দেখার মতো ছিল। ঠিক তখনই সেখানে একজন লোক আসে, যাকে দেখে ক্যানক্যান ভীষণ খুশি হয়ে যায়। সে তার কাছে গিয়ে বলে, ভাই ইয়াং, আপনি এখানে? ইয়াং বলে, তুমি মাউন্টেন থেকে এসেছো অনেক দিন হয়ে গেছে, তাই আমি শুধু তোমার সঙ্গে দেখা করার জন্যই এসেছি। ওদের দুজনকে একসাথে দেখে ফুংচ্যাংয়ের মুখটা ঈর্ষায় ভরে যায়। ওরা যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন ফুংচ্যাং সামনে এসে ক্যানক্যানকে জিজ্ঞেস করে, এই লোকটাকে তুমি তো কখনো বলনি। তখন ক্যানক্যান উত্তর দেয়, ইনি হলো এক বিখ্যাত মন্দিরের সবচেয়ে হ্যান্ডসাম বয়। মাউন্টেন এর সব মেয়ে ওকে খুব পছন্দ করে। এটা শুনে ফুংচ্যাং গম্ভীর মুখে বলে, সব মেয়ে? ক্যানক্যান তখন হাসি মুখে মাথা নাড়ে। তারপর ফুংচ্যাং ইয়াংকে জিজ্ঞেস করে, তুমি কোথায় থাকছো এখন? ইয়াং জানায়, আমার এখন থাকার কোনো জায়গা নেই। এটা শুনে ক্যানক্যান বলে, তাহলে আমি তোমার জন্য একটা বাড়ি কিনে দিচ্ছি, পরে তুমি আমাকে টাকা ফেরত দিয়ে দিও।
ফুংচাং তখন অবাক হয়ে বলে, তুমি এত কিছু কিভাবে অ্যাফোর্ড করছো? ইয়াং তখন ফুংচাংয়ের দিকে তাকিয়ে বোঝে যে ওর মধ্যে কিছু বিরোধিতা আছে, আর তখন বলে, তুমি যেন আমাকে একটু বেশি বিরোধী ভাবছো। তবে সে আর কিছু বলার আগেই ক্যান তার ভাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। পেছনে দাঁড়িয়ে থাকা সেক্রেটারি ঠাট্টা করে বলে, মনে হচ্ছে পাখি উড়ে গেছে। ফুংচাং রেগে গিয়ে বলে, তোমার বসকে সম্মান করতে শেখো। এরপর দেখা যায় ক্যান তার ভাই ইয়াংকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে। তাদের পিছু পিছু ফুংচাংও তার সেক্রেটারিকে নিয়ে সেখানে চলে আসে। সেক্রেটারি ফুংচাংকে বলে, আমরা কি নিজের রেস্টুরেন্টে এসে চোরের মতো লুকিয়ে বসে থাকব? তখন ফুংচাং বলে, লুকিয়ে না থাকলে ইন্সপেকশন কিভাবে করব? অন্যদিকে ক্যান মেনু কার্ডটা পড়ে দেখে, যেটা ইংরেজিতে লেখা ছিল। সে ওয়েটারকে বলে, এখানে তো সব স্পেলিংই ভুল লেখা আছে, কিছুই বুঝতে পারছি না। ওয়েটার উত্তর দেয়, ম্যাম, এটা ইংরেজিতে লেখা। তখন ওয়েটার কটাক্ষ করে বলে, মনে হয় আপনি কোনোদিন স্কুলে যাননি। কিন্তু সে এখানেই থামে না, সে আরও বলে, আপনি তো ওয়েস্টার্ন রেস্টুরেন্টে এমনি মুখ তুলে ঢুকে গেছেন, আপনার তো স্ট্রিট ফুড খাওয়াই ভালো, ওটাই আপনাকে বেশি মানাবে। এটা শুনে ক্যান প্রচণ্ড রেগে যায় এবং চিৎকার করে বলে, কোথায় লেখা আছে যে খাওয়ার জন্য ডিগ্রির দরকার হয়? ফুংচাং এটা দেখে সাথে সাথে তার সেক্রেটারিকে আদেশ দেয়, আমাদের সব রেস্টুরেন্টের মেনু চাইনিজ ভাষায় করে দাও। তারপর সে বলে, এখনই গিয়ে চাইনিজ মেনু পাঠিয়ে দাও। ঠিক তখনই এক ওয়েটার এসে মেনু কার্ড দেখিয়ে বলে, ম্যাম, ভুল করে আপনার কাছে ভুল মেনু কার্ড চলে এসেছে। আর ওয়েটারকে বকতে বকতে বলে, তুমি এইভাবে ওনার সঙ্গে দুর্ব্যবহার করছো? জানো সে কে? সে আমাদের বস, এবং তাকে বলে, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। তখন ওয়েট্রেস মাফ চাইতে শুরু করে। তখন ক্যান বলে, তোমার সবার সঙ্গে সুন্দরভাবে ব্যবহার করা উচিত। তারপর সে তার ভাইকে মেনু কার্ড দিয়ে বলে, তুমি কি খেতে চাও ভাইয়া? তার ভাই ইয়াং হেসে বলে, যা আমার বোনের ভালো লাগে তা আমারও ভালো লাগবে। আমরা তখন দেখি ফুংচাংয়ের সেক্রেটারি তাকে ঠাট্টা করে বলছে, তাদের দেখুন যেন ডেটিং করছে। ফুংচাং তখন ঈর্ষান্বিত হয়ে পড়ে। ক্যানের খাবার আসে, কিন্তু তাতে সে খুব খুশি ছিল না। সে বলে, তোমাদের এখানে তো কাঁচা মাংস খেতে দেয়। ওয়েটার বলে, এইভাবে খাবার অনেক বেশি টেস্টি হয়। তার ভাই ইয়াং দেখে ক্যান ঠিকমতো খাচ্ছে না, তখন সে ম্যাজিক ট্রিক করে খাবারটা রান্না করে দেয়। এটা দেখে ক্যান অনেক খুশি হয়ে যায় এবং বলে, ভাইয়া, তুমি তো সত্যিই অসাধারণ। যখনই ইয়াং নিজের হাতে ক্যানকে খাওয়ানোর চেষ্টা করে, তখনই ফুংচাং এসে তাদের থামিয়ে দেয়। ক্যান যখন ফুংচাংকে দেখে, তখন সে জিজ্ঞেস করে, স্যার, আপনি কি এখানে খেতে এসেছেন? ফুংচাং বলে, আজকের কাজ তুমি শেষ করনি, তাই তোমাকে ওভারটাইম করতে হবে। ক্যান বলে, এই খাবারটা তো অনেক বেশি টেস্টি লাগছে, আমি একটা বাইট নিয়ে আসছি। তখনই ফুংচাং তার হাত ধরে টেনে নিয়ে যায়, তাকে ল্যাপটপের সামনে বসিয়ে দেয় এবং বলে, তোমার কাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। ক্যান তখন প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। ঠিক তখনই সেক্রেটারি খাবার নিয়ে চলে আসে। এত সুন্দর আর অনেক খাবার দেখে ক্যান মজা করে তার বসকে বলে, আশা করি এই খাবারের দাম আমার স্যালারি থেকে কাটা হবে না। ফুংচাং বলে, এটা তোমার ওভারটাইমের স্পেশাল স্টাফ মিলে। এটা শুনেই ক্যান খুশি হয়ে খাবারটা মজা করে খেতে শুরু করে। তখন ফুংচাং তাকে ড্রিঙ্ক অফার করে, কিন্তু ক্যান মুচকি হেসে বলে, আমি ড্রিঙ্ক করি না। ফুংচাং তখন বলে, এটা খেলে তোমাকে টাকা দেওয়া হবে। এই কথা শুনেই ক্যান হেসে বলে, তাহলে তো আমি আরও ড্রিঙ্ক করতে পারি, এবং সঙ্গে সঙ্গে ড্রিঙ্ক করতে শুরু করে। কিন্তু ড্রিঙ্ক করার পর ক্যান পুরোপুরি বেসামাল হয়ে যায়। সে ফুংচাংয়ের কাছে এসে বলে, তোমাকে আগেরবার যেমন দেখেছিলাম, আজ তো আরও বেশি হ্যান্ডসাম লাগছে। ফুংচাং জিজ্ঞেস করে, আগেরবার কখন? কিন্তু ক্যান কোনো উত্তর না দিয়ে তাকে চুমু খেতে শুরু করে। এরপর তারা একসাথে আবারও প্রেমের সাগরে রাত কাটায়। পরদিন সকালে ক্যান যখন ঘুম থেকে উঠে, নিজের অবস্থা দেখে নিজের উপরেই চিল্লাতে থাকে। এদিকে ফুংচাং তার সামনে বসে কনফারেন্স করতে থাকে। তার চিৎকার শুনে ফুংচাং তার মুখ চেপে ধরে যাতে সে কিছু না বলে। এরপর ক্যান ফুংচাংকে জিজ্ঞেস করে, গত রাতে আসলে কি হয়েছিল? ফুংচাং তখন তাকে রাতের কথা মনে করিয়ে মজা করতে থাকে। এই কথা শুনে ক্যান সেখান থেকে যেতে থাকে, কিন্তু ফুংচাং তাকে ধরে ফেলে এবং বলে, তুমি গত রাতে আমাকে আঘাত করেছিলে, আর এই রুমের সব কিছুই তুমি তোমার ম্যাজিক দিয়ে নষ্ট করেছিলে। এরপর সে নিজের রুমের অবস্থা দেখিয়ে বলে, এর ক্ষতিপূরণ আমি কিভাবে করব? ক্যান এই সব দেখে বলে, এর ক্ষতিপূরণ দিতে গেলে আপনি তো সারা জীবন আমার থেকে কাজ করিয়েও নিতে পারবেন না। এই কথা শুনে ফুংচাং মুচকি হেসে বলে, আসলে এটা একেবারে অসম্ভব না। এরপর আমরা জিয়াংকে অফিসে আসতে দেখি। ম্যানেজার, যে এখন ক্লিনার হয়ে গেছে, তাকে সব বিস্তারিত বলছিল যে রাতের বেলা এখানে কি ঘটেছিল। এদিকে ক্যানকে দেখি সে অফিস থেকে বেরোচ্ছে, আর তার পেছনে ফুংচাং যাচ্ছিল। তখনই জিয়াং তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। সে তৎক্ষণাৎ তার ভাইকে ফোন দিয়ে বলে, আমাদের তিনজনের দেখা হয়নি অনেকদিন হয়েছে, আজ রাতে আমরা একসাথে দেখা করি। আমরা দেখি জিয়াং তার ঘরে বসে কিছু পরিকল্পনা করছে। তার ইচ্ছা এই রাতে সে ক্যানকে ফাঁসাবে। সেখানে ক্যানও ইয়াং এর সাথে পৌঁছে যায়। সে জিয়াংকে বলে, দেরি হওয়ার জন্য দুঃখিত। তখন জিয়াং বলে, এত দেরিও হয়নি, আজ রাতে আমরা তিনজন মিলে অনেক মজা করব। ক্যান তখন জিয়াংকে জিজ্ঞেস করে, আমার বোন কি কাউকে ডেট করছে? কারণ তাকে তো এখন আর খুব একটা দেখা যায় না। জিয়াং হেসে বলে, তোমাকেও আমি তার সঙ্গে খুব তাড়াতাড়ি পরিচয় করিয়ে দেব। এখন আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে। এই বলে সে চলে যায়। ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে দেওয়া ছিল। ইয়াং সেটা পান করে ফেলে এবং তার শরীর খারাপ হয়ে যেতে থাকে। সে নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না এবং ক্যানের ওপর ঝুঁকে পড়ে। এদিকে আমরা ফুংচাংকে দেখি, সে তার সেক্রেটারিকে জিজ্ঞেস করে, এখানে ক্যানকে দেখা যাচ্ছে না। সেক্রেটারি জানায়, সে তো ইয়াংয়ের সঙ্গে দুপুরেই বেরিয়ে গিয়েছিল। এটা শুনেই ফুংচাং সেক্রেটারিকে বলে, তাদের অবস্থান খুঁজে বের করো।
এরপর আমরা দেখি ফুংচ্যাং সেই লোকেশন পর্যন্ত পৌঁছে যায়। তখনই সে এসে ইয়াংকে ক্যানক্যানের উপর থেকে সরিয়ে দেয়। তখন ক্যানক্যান তাকে সাহায্য করতে বলে। ফুংচ্যাং তখন ক্যানক্যানকে কোলে তুলে নিয়ে যাচ্ছিল, তখন জিয়াং এসে পড়ে। সে ঘরে ঢুকে ইয়াংকে জিজ্ঞেস করে, তোমার আর ক্যানক্যানের দুজনের কি হয়েছে? তখন ইয়াং জিয়াংকে জিজ্ঞেস করে, তুমি এসব ইচ্ছা করে করেছ? এটা জেনেও যে ক্যানক্যান আমাকে ভাইয়ের মতো দেখে। তখন জিয়াং বলে, তুমি ভুল বুঝছো, ক্যানক্যান আসলে তোমাকে অনেক বেশি পছন্দ করে। এদিকে আমরা দেখি ক্যানক্যান গাড়ির মধ্যে বসেছিল, পাশে ফুংচ্যাং বসা ছিল। ফুংচ্যাং তার দিকে ঝুঁকে বলছিল, তুমি পুরুষদের থেকে একটু সাবধানে থেকো। ঠিক তখনই সেক্রেটারি এসে পড়ে। তখন ক্যানক্যান গাড়ি থেকে নামতে নামতে বলে, আমি খুবই কেয়ারফুল, বিশেষ করে তোমার থেকে। এই বলে সে ফুংচ্যাং এর ব্লেজারটা তার উপর ছুড়ে দিয়ে চলে যায়। ফুংচ্যাং তার সেক্রেটারিকে আদেশ দেয়, আজ ঠিক কি ঘটেছিল তা খুঁজে বের করো। এদিকে জিয়াং ফুংচ্যাং এর কাছে এসে বলে, আমি সব ব্যাখ্যা করতে পারি, আজ রাতে কি কি ঘটেছে। তখন ফুংচ্যাং তাকে একটা ভিডিও দেখিয়ে বলে, তুমি আমাকে ব্যাখ্যা করবে। এই কথা বলেই সে চটে গিয়ে বলে, আজ রাতে তুমি একটা মেয়ের ইনোসেন্স শেষ করতে যাচ্ছিলে। ভিডিও দেখে বোঝা যায় জিয়াং এর আসল মুখোশ খুলে গেছে। তখন জিয়াং নাটক করতে শুরু করে, বলে, হ্যাঁ আমি ভুল করেছি, আমি জানি, কিন্তু আমি এই সব করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ফুংচ্যাং তাকে দূরে সরিয়ে দিয়ে বলে, তুমি আমাকে নয়, আমার ক্ষমতা আর স্ট্যাটাসকে ভালোবাসো। সে তখন 5 মিলিয়নের একটা চেক জিয়াংকে দিয়ে বলে, তোমার কাছে 2টা অপশন আছে, এই চেক নিয়ে এখান থেকে চলে যাও, অথবা আমি পুলিশকে কল করি। তখনও জিয়াং তার নাটক চালিয়ে যায়। সে বলে, তুমি আমাকে এভাবে ট্রিট করছো কেন? আমি তো সব কিছু তোমার জন্যই করেছিলাম। তখন ফুংচ্যাং বলে, এই কথাগুলো আমি বিশ্বাস করি না, আমি তোমার সাথে আমার বাকি জীবন কাটাতে পারবো না। এই কথা বলে চেক ছুড়ে দিয়ে বলে, তুমি এখান থেকে চলে যেতে পারো। এই দৃশ্য দেখে জিয়াং ভীষণ রেগে যায় এবং চিৎকার করে বলে, তুমি ওই মেয়ের সাথে সারা জীবন কাটাতে চাও, যে মাউন্টেন থেকে এসেছে, না তার কোনো কালচার আছে না কোনো শিক্ষা। ওই মেয়ের সাথে তুমি আমার তুলনা করছো। তখন ফুংচ্যাং বলে, সে তোমার চেয়ে বহু গুণে ভালো, আসলেই তো তোমার সাথে তার কোনো তুলনা হয় না। তারপর সে জিয়াংকে বলে, তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও। এই কথা বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে জিয়াং তাতে দাঁত চেপে বলে, ক্যানক্যান, আমি আমার প্রেমিককে ছিনিয়ে নিতে দিব না। এরপর আমরা দেখি জিয়াং আর ইয়াং একসাথে। জিয়াং ইয়াং এর মাথায় এই ধারণা ঢুকিয়ে দিয়েছে যে ক্যানক্যান ওকে পছন্দ করে। ইয়াংও সেটা বিশ্বাস করে ক্যানক্যানকে প্রপোজ করার প্রস্তুতি নিচ্ছে, এমনকি সে তার জন্য রিংও নিয়ে এসেছে। তখনই সেখানে ক্যানক্যান চলে আসে। এই দৃশ্য দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? তখন জিয়াং বলে, ইয়াং তোমার কাছে ক্ষমা চাইতে চায়, ও তোমার জন্য তোমার প্রিয় খাবার বানিয়েছে। ইয়াংও বলে, দয়া করে একবার এটা টেস্ট করে দেখো। জিয়াং তখন বলে, ক্যানক্যান তুমি ইয়াংকে ক্ষমা করে দাও। ক্যানক্যান একটু দ্বিধায় পড়ে বলে, আমার নিজেরই মনে নেই কি কি হয়েছে। তখন ইয়াং তখন বলে, আমি তোমাকে খুবই পছন্দ করি, আমি তোমার সব দায়িত্ব নিতে চাই। এই কথা বলে সে হাঁটু গেড়ে বসে রিং বের করে বলে, আমি তোমার সারা জীবন যত্ন নিতে চাই। ঠিক সেই সময় ক্যানক্যানের বমি ভাব শুরু হয়। তখন ইয়াং বলে, তুমি যদি আমার প্রপোজাল পছন্দ না করো, কমপক্ষে বমি তো করো না। এই কথা শুনে ক্যানক্যান বলে, না না, ব্যাপারটা এমন না, আমার পেট 3 দিন ধরেই খারাপ। তখন জিয়াং ক্যানক্যানের পেটে জাদু করে আর বলে, তুমি প্রেগন্যান্ট। এই কথা শুনেই ইয়াং এর হাত থেকে রিং পড়ে যায়। ইয়াং ক্যানক্যানকে জিজ্ঞেস করে, আমাকে বলো, কে তোমার সাথে এসব করেছে? তখন ক্যানক্যান সবকিছু খুলে বলে, মাউন্টেন থেকে ফেরার পর তার সাথে ঠিক কি ঘটেছিল। তখন জিয়াং তার হাত ধরে বলে, এই বাচ্চাটা রাখার কোনো দরকার নেই, তোমাকে এখনই হাসপাতালে গিয়ে এবাসন করতে হবে। কিন্তু ক্যানক্যান স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমি এটা করতে চাই না, আমি এই শিশুটিকে রাখতে চাই। তখন জিয়াং রেগে গিয়ে বলে, তুমি তো আমাদের মাউন্টেনের নামই খারাপ করে দিলে, এটা আনম্যারিড প্রেগন্যান্সি। এই কথা শুনে ক্যানক্যান বলে, তোমার এই কথাগুলো খুব অন্যায়, তুমি এভাবে আমার সন্তানের ব্যাপারে কথা বলতে পারো না, আমার সন্তানের একজন বাবা আছে। জিয়াং তখন বলে, তুমি কি নিশ্চিতভাবে জানো কে এই সন্তানের বাবা? এই কথা শুনে ক্যানক্যান চুপ হয়ে যায়। তখন জিয়াং বলে, যেটাই তোমার সিদ্ধান্ত হবে, আমি তোমার পাশে থাকব। এই কথা শুনে ক্যানক্যান আবেগে জিয়াংকে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখি ক্যানক্যান একটি রেস্টুরেন্টে বসে আছে, যেখানে সে একজন মহিলার সঙ্গে কিছু ডিল করছে। সেই মহিলার সঙ্গে একটি ছোট্ট মেয়েও এসেছিল। মেয়েটি হঠাৎ উঠে যাচ্ছিল, তখন ফুংচ্যাং এর সাথে তার ধাক্কা লাগে। মেয়েটিকে কাঁদতে দেখে ফুংচ্যাং খুব সুন্দরভাবে তাকে শান্ত করে। এটা দেখে ক্যানক্যান মনে মনে ভাবে, বচ্চ তো আসলেই অনেক কেয়ারিং, যদি আমি তাকে সবকিছু সত্যি বলে দিই তাহলে হয়তো সে বুঝতে পারবে। তখন সে সাহস করে ফুংচ্যাংকে জানিয়ে দেয়, আমি প্রেগন্যান্ট। এই কথা শুনেই ফুংচ্যাং রেগে গিয়ে তার গলা চেপে ধরে তাকে সোফার ওপর ফেলে দেয়। সে যেন তার জীবন শেষ করে দিতে চাচ্ছিল। অন্যদিকে আমরা দেখি জিয়াং ব্ল্যাক ম্যাজিক দিয়ে ফুংচ্যাংকে কন্ট্রোল করছে। তার এই ম্যাজিক ফুংচ্যাংকে একেবারে ইভেলে পরিণত করে দিয়েছে। তখন ক্যানক্যানও তার ম্যাজিক দিয়ে চেষ্টা করছিল ফুংচ্যাংকে কন্ট্রোল করার, কিন্তু সে সফল হচ্ছিল না, কারণ জিয়াং এর ম্যাজিক অনেক বেশি শক্তিশালী ছিল। জিয়াং নিজের ম্যাজিক দিয়ে ফুংচ্যাং এর শরীরকে নিয়ন্ত্রণ করে এবং নিজের ইচ্ছে মতো কাজ করাতে থাকে। ফুংচ্যাং যখন ক্যানক্যানের পেটে আঘাত করতে যাচ্ছিল, ঠিক তখনই ক্যানক্যান তাকে থামিয়ে দিয়ে বলে, এই বাচ্চাটা তোমারই। এই কথা শুনে ফুংচ্যাং অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে। এরপরে সে জিজ্ঞেস করে, এই বাচ্চাটা সত্যিই আমার? ক্যানক্যান সত্যিটা বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেক্রেটারি সেখানে এসে জানায় যে ক্যানক্যান যা বলছে তা সত্যি। ক্যানক্যান সেখান থেকে চলে যেতে চাই। ফুংচ্যাং তখন ক্যানক্যানের হাত ধরে বলে, সবকিছু শেষ করে যাও। কিন্তু ক্যানক্যান খুব রেগে গিয়ে তার হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমি প্রেগন্যান্ট, কিন্তু তুমি তোমার স্ত্রীর চিন্তা করো। ক্যানক্যান চলে যেতে চাইলে ফুংচ্যাং আবার তার হাত ধরে বলে, তাহলে অন্তত সত্যিটা বলে যাও, এই বাচ্চার বাবাকে।
তখন ক্যান ক্যান তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এটা আমার ব্যক্তিগত জীবন, তোমার কোনো অধিকার নেই জানতে চাওয়ার। আমি তোমাকে আমার প্রেগন্যান্সির সুযোগ নিতে দেব না। চাইলে তুমি আমাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারো। ঠিক তখনই ইয়াং আসে এবং ক্যান ক্যানের কাঁধে হাত রেখে বলে, এর পেটে যে বাচ্চা আছে সেটা আমার। সে জানায় আমাদের ড্রাগ খাইয়েছিল তখন এসব হয়ে গেছে। ফুংচাং কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। সে ক্যান ক্যানকে জিজ্ঞেস করে ও যা বলছে এইসব কি সত্যি? কিন্তু ক্যান ক্যান কোনো উত্তর দেয় না। ইয়াং বলে, আমাদের ডাক্তারের কাছে যেতে হবে তোমার চেক আপ করাতে। এই বলে সে ক্যান ক্যানকে নিয়ে চলে যেতে চাইছিল। ঠিক তখনই ফুংচাং ক্যান ক্যানের হাত ধরে বলে, শেষবারের মতো আমাকে সত্যিটা বলো, এই বাচ্চার বাবাকে? তখন ক্যান ক্যান ইয়াংকে দেখিয়ে বলে, সে তো সত্যিই বলছে। যা সত্যি তা তো সত্যি। তখন সে ফুংচাংয়ের হাত সরিয়ে দেয় এবং বলে, তোমার যদি আর কোনো প্রশ্ন না থাকে আমি কি যেতে পারি? এরপর আমরা দেখি ক্যান ক্যান ইয়াংয়ের পাশে বসে আছে। তখন সে ইয়াংকে ছড়ি বলে জানায় যে এতক্ষণ যা কিছু ঘটেছে সবই একটা অভিনয় ছিল, তুমি এটা সিরিয়াসলি নিও না। কিন্তু তখন ইয়াং জানিয়ে দেয় যে সে সত্যিই তাকে পছন্দ করে, তার এটা নিয়ে কোনো সমস্যা নাই যে এই বাচ্চার বাবাকে। সে বলে, আমি শুধু তোমার যত্ন নিতে চাই। এই কথা বলে সে ক্যান ক্যানের হাত ধরতে যায়, কিন্তু ক্যান ক্যান দ্রুত নিজের হাত সরিয়ে নেয়। সে ইয়াংকে জানায় যে সবসময় আমি তোমাকে নিজের পরিবারের একজন সদস্যের মতোই দেখেছি, কখনোই ভালোবাসার দৃষ্টিতে নয়। তখন ইয়াং প্রশ্ন করে, এই বাচ্চার বাবা কি ফুংচাং? ক্যান ক্যান অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এটা জানলে কিভাবে? ইয়াং বলে, তুমি ছোটবেলা থেকেই খুব সোজাসাপটা আর বোকার মতো, তোমার মুখেই সব লেখা থাকে, আমাকে মিথ্যে বলার চেষ্টা করো না। তখন ক্যান ক্যান স্বীকার করে নেয়, সব দোষ আমার। আমি জানতামই না ওর স্ত্রী আছে। আমি কখনো চাই না আমার জন্য ওর পরিবার ভেঙে যাক, প্লিজ এটা কারোর সাথে শেয়ার করো না। ইয়াং তাকে প্রমিস করে, আমি কাউকে কিছু বলবো না। এইদিকে আমরা ফুংচাংকে দেখি যে ক্যান ক্যানের কথা মনে করে খুবই ভেঙে পড়েছে। সে একের পর এক ড্রিঙ্ক করে যাচ্ছে। ঠিক তখনই সেখানে জিয়াং হাজির হয় ফুংচাংয়ের দুর্বল অবস্থা দেখে সুযোগ নেওয়ার জন্য। কিন্তু ফুংচাং তার হাত ধরে বলে ওঠে, আমি নেশায় আছি, মরে যাইনি। তখন জিয়াং বলে, এই সুযোগ আমাদের কাজে লাগানো উচিত। এই কথা শুনে ফুংচাং তার গলা চেপে ধরে রেগে গিয়ে বলে, আমি মরে গেলেও তোমার সঙ্গে থাকবো না। এই বলে সে সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু জিয়াং পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে সত্যি ভালোবাসি, তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না। সে আরো জানায়, সেই রাতে যা হয়েছিল তাতে আমি প্রেগন্যান্ট হয়ে গেছি, তাই আমাদের এখন বিয়ে করে নেওয়া উচিত। তখন ফুংচাং ফিরে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই প্রেগন্যান্ট? জিয়াং বলে, অবশ্যই আমি প্রেগন্যান্ট। ফুংচাং জিজ্ঞেস করে, তুমি কি এই বাচ্চাকে রাখতে চাও? তাহলে আমি তোমাকে আলিমানি দিতে পারি, আর যদি এই বাচ্চা নষ্ট করাও তাহলে তার জন্য আমি তোমাকে ক্ষতিপূরণ দেব। কিন্তু জিয়াং নাটক করে বলতে শুরু করে, তুমি আমার বাচ্চাকে মেরে ফেলতে চাও। ফুংচাং তখন স্পষ্ট জানিয়ে দেয়, আমি শুধু তোমার থেকে মুক্তি পেতে চাই। এটা শুনে জিয়াং বলে, তুমি সবকিছু ওই ক্যান ক্যানের জন্য করছো। তুমি জানো যে আমি তোমার সন্তানের মা হতে চলেছি, অথচ তুমি আমার কোনো চিন্তাই করছো না, বরং ওই ক্যান ক্যানকে নিয়ে ব্যস্ত হয়ে আছো, যে নিজেই জানে না ওর সন্তানের বাবাকে। ঠিক তখন ফুংচাং রেগে গিয়ে বলে, এবার তোমার এই বাজে কথা বন্ধ করো। কিন্তু জিয়াং তখন হুমকি দিয়ে বলে, আমি ওর প্রাণ নিয়ে নেব। এই কথা শুনে ফুংচাং তার গলা চেপে ধরে বলে, তাকে ছোঁয়ারও চেষ্টা করো না। তারপর চলে যেতে যেতে বলে, আমি আর কখনো তোমায় আমার বাড়িতে দেখতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। জিয়াং তখন নিজের মনে মনে বলতে থাকে, আমি কোথাও যাচ্ছি না। অন্যদিকে আমরা দেখি ক্যান ক্যান অফিসে এসেছে। সেখানে সব কর্মীরা তাকে টিচ করে, বলছে সে নাকি মিস্ট্রেস আর প্রেগন্যান্টও। ক্যান ক্যান বসার চেষ্টা করে, কিন্তু একজন কর্মী ইচ্ছা করে তার চেয়ারের অবস্থান বদলে দেয়, যার ফলে সে মাটিতে পড়ে যায়। রেগে গিয়ে ক্যান ক্যান তার ম্যাজিক ব্যবহার করে তাদের উপর। তখন না চাইলেও তারা তার কাজ করতে বাধ্য হয়ে। এই সময় ফুংচাং সেখানে আসে। ক্যান ক্যান তাকে দেখেই তাদের ছেড়ে দেয়। ফুংচাং তাকে নিজের অফিসে ডাকে। এইদিকে আমরা দেখি ম্যানেজার ফোন করছে জিয়াংকে, সবকিছু বিস্তারিত জানিয়ে দেয়। এদিকে ক্যান ক্যান ভাবতে থাকে, আজ হয়তো তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। আমরা দেখি ফুংচাং তাকে বসতে বলে, তার হিলস খুলে তাকে ফ্ল্যাট জুতো পরিয়ে দেয় এবং বলে, প্রেগন্যান্ট মহিলাদের হিলস পরা উচিত না। কিন্তু ক্যান ক্যান মনে মনে ভাবছিল, সে হয়তো একজন ভালো স্বামী এবং ভালো বাবাও হতে পারে। ফুংচাং তাকে দেখে জিজ্ঞেস করে, কি ভাবছো? ক্যান ক্যান কোনো উত্তর না দিয়ে বলে, আমার অনেক কাজ বাকি আছে, আমাকে যেতে হবে। এই বলে নিজের হিলস নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় ক্যান ক্যান কোথাও যাচ্ছিল। তখন ফুংচাং তার সেক্রেটারিকে নিয়ে তার পেছনে পেছনে যাচ্ছিল। ক্যান ক্যান পিছনে তাকাতেই তারা লুকিয়ে পড়ে। এরপর আমরা দেখি ক্যান ক্যান একটা শপিং মলে গেছে, যেখানে সে বাচ্চাদের জামাকাপড় দেখছিল। তখন এক দোকানের কর্মী এসে তাকে বাধা দেয়, বলে, তোমার নোংরা হাত দিয়ে এসব কাপড়ে হাত দিও না। জামার দাম দেখিয়ে বলে, তুমি এগুলো এফোর্ড করতে পারবে না। তখনই ফুংচাং সেখানে আসে। তখন সেই কর্মী ক্যান ক্যানকে পেছনে ঠেলে দেয়, কিন্তু ফুংচাং তাকে ধরে ফেলে। তাও সেই কর্মী শান্ত হয় না, ফুংচাংকেও অপমান করতে থাকে। সে সিকিউরিটি গার্ডকে ডেকে বলে, এদের বের করে দাও। ঠিক তখনই সেখানকার ম্যানেজার এসে হাজির হয় এবং জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? যখন সেই কর্মী তাদের দিকে ইশারা করে কথা বলতে যাচ্ছিল, তখনই ম্যানেজার তার গালে একটা থাপ্পড় মেরে দেয় এবং বলে, তোমার জানা আছে তুমি কার সঙ্গে কথা বলছো? আমি তোমাকে এখনই বরখাস্ত করছি। তখন সেই কর্মী ভয়ে মাফ চায়। ম্যানেজার ফুংচাংকে জিজ্ঞেস করে, স্যার আপনি এখানে কেন এসেছেন? ফুংচাং বলে, আমি বাচ্চার জন্য কাপড় নিতে এসেছি। এটা শুনে ক্যান ক্যান ফুংচাংকে বলে, এখানে সবকিছু খুব দামি, তাই এখান থেকে না কেনাই ভালো। তখন ফুংচাং বলে, তোমার বাচ্চা এই দামি জিনিস ডিজার্ভ করে।
যখনই ফুংচাং ক্যানকে ছুতে যাচ্ছিল ঠিক তখনই ইয়াং এসে হাজির হয় এবং নিজের ম্যাজিক চালিয়ে দেয়, যার ফলে ফুংচাং আর তাকে ছুতে পারে না। তখন ইয়াং ফুংচাংয়ের কাছে এসে বলে, এসবের কোনো দরকার নেই। ক্যানও বলে, আমার এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। অন্যদিকে ক্যান ইয়াংয়ের পাশে দাঁড়িয়ে তাকে বলে, আমার জন্য এত চিন্তা করার দরকার নেই, আমি নিজের যত্ন নিতে পারি। তখন ইয়াং বলে, সে জানে সে এই বাচ্চার বাবা নয়, কিন্তু সে এই বাচ্চার গডফাদার হতে চায়। ওদের কথা ফুংচাংও শুনে ফেলে। তখন ক্যান ইয়া কে বলে, তার কোনো দরকার নেই, আমি নিজেই আমার বাচ্চার যত্ন নিতে পারবো। এই বলে সে চলে যাচ্ছিল। তখন ফুংচাং তার কাছে এসে তার হাত ধরে থামায় এবং বলে, একজন প্রেগন্যান্ট মহিলার ইলেকট্রিক বাইক চালানো ঠিক নয়। এরপর দেখা যায় ফুংচাং আর ক্যান একসাথে গাড়িতে বসে আছে। ফুংচাংকে খুব খুশি দেখাচ্ছিল। তাকে দেখে ক্যান জিজ্ঞেস করে, আজ আপনি এত খুশি কেন? তখন ফুংচাং বলে, আজ একটা দারুণ খুশির খবর পেয়েছি। এটা শুনে ক্যান মনে মনে ভাবে, হয়তো স্যারের স্ত্রী প্রেগন্যান্ট, কিন্তু তখনই ফুংচাং জানিয়ে দেয় সে তার বাচ্চার বাবা হতে চায়। এই কথা শুনে সেক্রেটারি হঠাৎ গাড়ি ব্রেক করে এবং বলে, আপনি তো অলরেডি বাবা হয়েই গেছেন। তারপর সে ফুচেনকে অভিনন্দন জানায়। তারপর ফুংচাং ক্যানকে জিজ্ঞেস করে, তুমি এটা শুনে খুশি হওনি? তখন ক্যান রেগে গিয়ে বলে, তোমার স্ত্রী প্রেগন্যান্ট আর তুমি আমার সঙ্গে ফ্লার্ট করছো, তোমার লজ্জা করে না? তখন ফুংচাং পরিষ্কার করে বলে, তার স্ত্রীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, এমনকি সে তার স্ত্রীও না। সেদিন আমি খুব বেশি ড্রাঙ্ক ছিলাম, তাদের মধ্যে তর্ক চলছিল। তখন হঠাৎ সেক্রেটারি জানায়, ম্যাডাম অজ্ঞান হয়ে গেছেন, তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। এটা শুনে ফুংচাং রেগে গিয়ে বলে, এটা আমাকে বলছো কেন? আমি কি ডাক্তার নাকি? এই কথা শুনে ক্যান খুব রেগে যায় এবং গাড়ি থেকে নেমে চলে যায়। এদিকে দেখা যায় জিয়াং নাটক করছে যেন তার পেটে অনেক ব্যথা হচ্ছে। তখন ফুংচাং বলে, আমাকে ফোন করার বদলে সরাসরি হাসপাতালে চলে যাওয়া উচিত ছিল তোমার। তখন জিয়াং বলে, তুমি আমাকে পছন্দ না করলেও অন্তত এই বাচ্চাটার যত্ন তো নিতে পারো। তখন ফুংচাং তার সেক্রেটারিকে বলে, একে হাসপাতালে নিয়ে যাও। এই বলে সে চলে যেতে থাকে। ঠিক তখনই সেখানে ফুংচাং এর কাকা এসে হাজির হন। তাকে দেখে ফুংচাং জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? কিন্তু কাকা বলে, এইভাবে কেউ কাকার সঙ্গে কথা বলে? তুমি ছোট ছিলে, যখন তোমার বাবা মা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন আমিই তোমার হাত ধরেছিলাম। তখন ফুংচাং বলে, আপনি জানেন ভালো করে, সেরকম কিছুই হয়নি। যখন আমার আপনাকে সবচেয়ে বেশি দরকার ছিল, জানি না আপনি তখন কোথায় চলে গিয়েছিলেন। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় জিয়াং ফুংচাং এর কাকাকে ডেকে এনেছিল এবং তার সঙ্গে হাত মিলিয়েছে। সে কাকাকে জানায় ফুংচাং তার সঙ্গে কেমন ব্যবহার করে। আমি যতই ভালো ব্যবহার করি না কেন, সে সবসময় তাকে এড়িয়ে চলে, উপেক্ষা করে। এইসব কারণে সে কাকাকে ফোন করেছিল এবং তার সঙ্গে যোগ দেয়। ফুংচাং এর কাকা তাকে বলে, তোমার উচিত নিজের পরিবারকে সময় দেওয়া। তখন ফুংচাং জিয়াংকে উদ্দেশ্য করে বলে, যদি তুমি সত্যিই তোমার বাচ্চাকে নিরাপদ রাখতে চাও, তাহলে এই লোকটার থেকে দূরে থাকো। এই বলে সে চলে যায়। এরপর আমরা ফুংচাং এর কাকাকে দেখি সে জিয়াংকে বলে, যদি তুমি ক্যানকে মেরে ফেলতে চাও, তাহলে আমার সব কথা মেনে চলতে হবে। জিয়াং উঠে যাবে, তখন তাকে মনে করিয়ে দিচ্ছে যে তার সঙ্গে রাত কাটাতে হবে। এরপর তাদের দুজনকে বেডের উপর দেখা যায়। এদিকে ফুংচাং এর কাকা একটা ম্যাজিক করছিল। সেই ম্যাজিকে সে একটা ওষুধে মিশিয়ে জিয়াংকে দিয়ে বলে, এই ওষুধটা ক্যানকে খাইয়ে দিও, এতে তার গর্ভে থাকা বাচ্চা নষ্ট হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় ক্যান নিজের অফিসে কাজ করছিল, কিন্তু অফিসের সবাই তাকে টিজ করছে। এইসব দেখে বিরক্ত হয়ে সে ফুংচাং এর অফিসে গিয়ে তার রিজাইনেশন লেটার দেয়। সে বলে, আমি এই সমস্ত অপমান আর সহ্য করতে পারছি না, আমি আর এখানে কাজ করতে পারবো না। এই বলে সে বেরিয়ে যেতে চায়, কিন্তু তখনই ফুংচাং তার পেছন চলে আসে। তখন ক্যান ম্যাজিক ব্যবহার করে দরজা ফুংচাং এর মুখের উপরই বন্ধ করে দেয়। ঠিক তখনই জিয়াং সেখানে আসে এবং ক্যানের পাশে বসে মিষ্টি কথা বলা শুরু করে। কিন্তু ক্যান বলে, আমি একটা ভালোবাসা ও অভিনয় ক্লান্ত, আমি আবার মাউন্টেনে ফিরে যেতে চাই। তখনই জিয়াং তাকে ওষুধটা খেতে দেয়। সে বলে, এই ওষুধটা তোমার বাচ্চার জন্য খুবই ভালো, তোমার জার্নি অনেক মসৃণ হবে। অন্যদিকে দেখা যায় ফুংচাং একের পর এক ড্রিঙ্ক করে চলেছে। সেক্রেটারি তাকে থামাতে পারছে না। সে ক্যানকে ফোন করে সবকিছু জানিয়ে দেয়। এদিকে ক্যানের শরীরও খুব একটা ভালো দেখা যাচ্ছিল না। যেই মুহূর্তে সে জানতে পারে ফুংচাং এর অবস্থার কথা, সে ছুটে তার বাড়িতে পৌঁছে যায়। সেখানে দেখা যায় জিয়াংও চলে এসেছে। ক্যান এসে সেক্রেটারিকে জিজ্ঞেস করে, বস কোথায়? সেক্রেটারি বলে, বস বেডরুমে আছেন। সে তখন বেডরুমে যাওয়ার জন্য এগিয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে জিয়াং এসে হাজির হয়। ক্যান তার কণ্ঠস্বর শুনে পিছনে ঘুরে তাকিয়ে বলে, সিস্টার তুমি এখানে? হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, তুমি কি ফুংচাং এর স্ত্রী? সবকিছু জানার পর ক্যানের মনে সন্দেহ ঢুকে। সে বলে, এতে কোনো সন্দেহ নেই যে তুমি আমার জেট পেন্ডেন্ট চুরি করে নিয়েছ। তারপর সে সব কথা বলতে থাকে যা জিয়াং তার সাথে করেছে। তখন ক্যান বলে, তুমি তো ইয়াংকেও ব্যবহার করেছ আমাকে ফাঁসাতে। এরপর দেখা যায় জিয়াং ক্যানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর কাঁদতে বলে, আমি নিজেও প্রেগন্যান্ট এবং এই বাচ্চা ফুংচাং এর। ক্যান বলে, তুমি তো সবকিছু আগে থেকেই জানতে, তারপরেও আমার সাথে এমনটা কেন করেছ? এরপর ক্যান সত্যিটা জানার জন্য তার পেটে ম্যাজিক করলে সেখানে একটা বাচ্চা দেখে। তাদের দুজনের কথা শুনে ফুংচাংও সেখানে আসে। সে ক্যানকে দেখে খুব খুশি হয়ে যায়। কিন্তু ক্যান বলে, আমার এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। ফুংচাংও তার পেছনে দৌড়ায়। জিয়াং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ফুংচাং জিয়াংকে ঝাঁকি দিয়ে চলে যায়। এরপর দেখা যায় জিয়াং কাউকে ফোন করে, বলে তাড়াতাড়ি চলে এসো, এখানে সবকিছু শেষ হয়ে যেতে চলেছে। সে এটাও বলে যে ক্যান তাকে এখানে দেখে ফেলেছে এবং তার গলার জেট পেন্ডেন্টও নিয়ে গেছে। অন্যদিকে ক্যানের শরীর খারাপ হতে শুরু করে। সে
সে অসুস্থ হয়ে পড়ে এবং নিজেকে সামলাতে পারছিল না। এই সময় সে ফুংচ্যাংকে বলে, আমার বাচ্চাকে বাঁচাও। এদিকে আমরা দেখি জিয়াং গাড়িতে বসে আছে, সে খুব রেগেছিলেন। সে ক্যানক্যানের উপর গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই ফুংচ্যাং এসে ক্যানক্যানকে ঠেলে সরিয়ে দেয়। গাড়ির ধাক্কায় ফুংচ্যাং গুরুতর আহত হয়। তখন ক্যানক্যান দেখে ফুংচ্যাংয়ের উপর ম্যাজিক করতে শুরু করে, কিন্তু তার ম্যাজিক কাজ করছিল না। এরপর আমরা ক্যানক্যানকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখি। যখন তার জ্ঞান ফিরে আসে, ডাক্তাররা জানায় যে সে এবং তার বাচ্চা দুজনেই নিরাপদ আছে। তখন ক্যানক্যান ফুংচ্যাংয়ের সম্পর্কে জানতে চায়। তখন ডাক্তার তাকে ফুংচ্যাংয়ের কাছে নিয়ে আসে। ক্যানক্যানকে জানানো হয়, আমরা ফুংচ্যাংকে বাঁচাতে পারিনি। এই কথা শুনে ক্যানক্যান কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই জিয়াং আর ফুংচ্যাংয়ের কাকা সেখানে এসে পড়ে। ফুংচ্যাংয়ের কাকাকে দেখা যায়, তিনি বেশ খুশি হয়ে গেছেন। তিনি অফিসে ফোন করে বলেন, ফুংচ্যাং আর নেই, সব শেয়ার হোল্ডারদের জানিয়ে দাও, এখন কোম্পানির মালিক আমি। এদিকে জিয়াংয়ের মনে চলছিল, এখন কোম্পানির মালকিন তো সেই হবে, আর ক্যানক্যান শুধু একটা বিধবা হয়েই থাকবে। আমরা দেখি ক্যানক্যান তখনও ফুংচ্যাংয়ের মৃত্যু দেহের কাছে বসে কাঁদছে। যখনই তার এক ফোঁটা চোখের পানি জেট পেন্ডেন্টের উপর পড়ে, তখনই সেখানে ম্যাজিক শুরু হয়ে যায়। দেখা যায় ফুংচ্যাং তার চোখ খুলে ক্যানক্যানের হাত ধরে। তখন ক্যানক্যান বুঝে যায় যে ফুংচ্যাং এখনও বেঁচে আছে। তারপর ক্যানক্যান তাকে সেই জেট পেন্ডেন্ট দেখিয়ে জিজ্ঞেস করে, তুমি এটা চিনতে পারছো? ফুংচ্যাং বলে, আমি এটা জিয়াংয়ের গলায় দেখেছিলাম। তখন ক্যানক্যান বলে, সে এটা চুরি করেছিল। এরপর ফুংচ্যাং বলে, সেই রাতে তুমিই তো ছিলে আমার সাথে। তখন ক্যানক্যান হুম বলে সম্মতি জানায় আর ফুংচ্যাংকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে ক্যানক্যান এর জিয়াংয়ের বাচ্চার কথা মনে পড়ে যায়। তখন সে ফুংচ্যাংকে জিজ্ঞেস করে, জিয়াংয়ের সন্তানের বাবাকে? ফুংচ্যাং উত্তর দেয়, আমি কসম খেয়ে বলছি, আমি কখনোই তাকে স্পর্শ করিনি। তখন ক্যানক্যান জানায় কিভাবে জিয়াং তাকে এবর্ষণ পিল খাইয়ে বাচ্চাটিকে মেরে ফেলতে চেয়েছিল। এই সময় সেখানে সেক্রেটারি এসে হাজির হয়। সে জানায়, আপনার কাকা এখন কোম্পানি পুরো দখল নিয়ে নিয়েছেন। এই কথা শুনে ক্যানক্যান বলে, এই লোকগুলোকে তো শিক্ষা দিতেই হবে। তখন ফুংচ্যাং ক্যানক্যানকে বলে, তুমি একদম চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। এরপর আমরা দেখি ক্যানক্যান জিয়াং আর ফুংচ্যাংয়ের কাকার সামনে দাঁড়িয়ে আছে। সেখানে জিয়াং ক্যানক্যানকে বলে, আমি ফুংচ্যাংয়ের কাকার সঙ্গে বিয়ে করে নিয়েছি, আমি এখনো কোম্পানির প্রেসিডেন্টের স্ত্রী। এই কথা শুনে ক্যানক্যান বলে, তোমরা দুজনে মিলে আমাদের মারার চেষ্টা করেছিলে। তারপর সে ফুংচ্যাংয়ের কাকার দিকে তাকিয়ে বলে, তিনি তো আপনার ভাতিজা ছিল, আপনি কিভাবে ওর সঙ্গে এমন করতে পারলেন? ফুংচ্যাংয়ের কাকা জবাবে বলে, ওকে সরিয়ে দিলেই তো কোম্পানি আমার হয়ে যেত। এই সময় জিয়াং ক্যানক্যানের বাচ্চার দিকে ইঙ্গিত করে বলে, এটা ভবিষ্যতে আমাদের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে, এর কিছু একটা ব্যবস্থা করতে হবে। এ কথা বলেই সে ক্যানক্যানকে মারতে শুরু করে। সেক্রেটারি তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তখন ফুংচ্যাংয়ের কাকা সেক্রেটারিকে মারতে শুরু করে। তারা একসাথে আঘাত করতে থাকে। ঠিক তখনই সেখানে ফুংচ্যাং এসে হাজির হয়। ফুংচ্যাং চিৎকার করে বলে, তোমাদের সাহস কিভাবে হলো ওকে মারার? এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে দেখা যায় কিভাবে ক্যানক্যান আর সেক্রেটারি মিলে পুরো প্ল্যান করেছিল, যাতে সবাই ভাববে ফুংচ্যাং মারা গেছে। তারা নাটক করে কাঁদছিল, যাতে কেউ সন্দেহ না করে। বর্তমানে ফিরে আসে, দেখা যায় ফুংচ্যাং এসে ক্যানক্যানকে সামলে নিচ্ছে। সে জানায় পুরো ঘটনাটা ছিল একটা ফাঁদ, যাতে তাদের দুইজনকে ধরা যায়। এই পুরো ঘটনাটা রেকর্ড করা হয়েছে। এখন তোমাদের সাথে পুলিশেরাই ডিল করবে। এই কথা শুনে ফুংচ্যাংয়ের কাকা ঘাবড়ে গিয়ে জিয়াংকে মারতে থাকে এবং বলে, সবকিছু এর কারসাজি, ওই আমাকে এই কাজ করতে প্ররোচিত করেছিল। জিয়াং তখন কাঁদতে কাঁদতে ক্যানক্যানকে বলে, আমি তোমার বোন, তুমি তো অন্তত আমাকে ক্ষমা করতে পারো, দয়া করে আমাকে ও আমার বাচ্চাটাকে ছেড়ে দাও। ঠিক সেই সময় সেখানে তাদের মাস্টার উপস্থিত হন। জিয়াং যখন তাকে দেখে, তখন কাঁদতে কাঁদতে তার কাছে মাফ চাইতে থাকে। কিন্তু মাস্টার বলে, আমি তোমাকে শৃঙ্খলা শিখিয়েছিলাম, অথচ তুমি নিজের ম্যাজিকের অপব্যবহার করেই চলেছ, তোমার জন্য শাস্তি অপেক্ষা করছে। তারপর সে বলে, এই সব ম্যাজিক তুমি ভুলে যাবে, এটা বলে তার উপর ম্যাজিক প্রয়োগ করে দেয়। এদিকে আমরা দেখি ক্যানক্যান ফুংচ্যাংকে জড়িয়ে ধরে। এই দৃশ্যের সাথে এই ড্রামা এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী যে কোনো ম্যাজিক্যাল ড্রামা নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। ড্রামার স্পেলিং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কোনো জায়গায় কোনো ভুল থাকলে কমেন্টে জানিয়ে দিও। আমাদের পরবর্তী ভিডিও আবার সামনের শুক্রবার দুপুর 2 বাজে আসবে।